তাহলে আজকে আবার নতুন টপিক তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব যাকে বলা হচ্ছে ইংরেজিতে ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল বা হচ্ছে তড়িৎদ্বার বিভব। ইলেকট্রোড মানে হচ্ছে তড়িৎদ্বার আর পোটেনশিয়াল মানে তো বিভব। তো প্রথমে আমরা কি জানবো যে তড়িৎদ্বার বিভব জিনিসটা কি, এবং তারপরে জানবো এর উৎস কী, কীভাবে উৎপন্ন হয় তড়িৎদ্বার বিভবটা, সেই রিলেটেড কোনো থিওরি থাকলে সেগুলো এক্সপ্লেন করব। এবং অবশেষে আমরা বলবো যে এই তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়ালের কার্যপ্রণালী কী, মানে কী কাজে ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে প্রথমে বলি যে ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব জিনিসটা কি। দেখো, আমি যদি সিম্পলভাবে বলি, একটা জিনিস, এখানে একটা কন্টেনার লিখছি, কন্টেনার রাখলাম। আচ্ছা, একটা দেবো নাকি সব একসঙ্গে বলবো? আচ্ছা, আমি প্রথমে এমনি একটা সিম্পল তোমাদের আইডিয়া দিচ্ছি, তারপরে কেসগুলো পরপর করে আমরা ডিল করব। বলছে তড়িৎদ্বার বিভব কি জিনিস, খুব সিম্পল ভাষায় যদি আমরা বলি, আসান ভাষা में আসান হ্যাঁ। তাহলে এরকম যদি আমি বলি, তাহলে এটা দাঁড়ায় যে কোনো ইলেকট্রোডকে বা তড়িৎদ্বারকে, তড়িৎদ্বার বলতে ওই ধাতব দণ্ড বা অধাতব অনেক সময় হয়, তো সেটা স্পেশাল কেস। কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে যদি তুমি আংশিক নিমজ্জিত করো, তখন ওই তড়িৎদ্বার এবং হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, ওদের কন্ট্যাক্টে বিপরীত আধানধর্মী একটা দ্বিস্তর তৈরি হয়। বিপরীত চার্জের ফলে, বিপরীত চার্জ ক্রিয়েশনের ফলে, অপোজিট চার্জ ক্রিয়েশনের ফলে একটা তড়িৎ দ্বিস্তর বা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ফর্মেশন হয়। ওই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ফর্মেশনের জন্য ওখানে যেহেতু অপোজিট চার্জ ক্রিয়েট হয়, ওই জন্য একটা বিভবের সৃষ্টি হয় বা পোটেনশিয়ালের সৃষ্টি হয়। ওটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। আমি যদি ব্যাপারটাকে সামারি করে এরকম দাঁড়ায় যে কোনো তড়িৎদ্বারকে তার আয়ন সমন্বিত দ্রবণে ডোবালে বা নিমজ্জিত করলে আংশিকভাবে, তখন ওখানে যে পোটেনশিয়ালের সৃষ্টি হয় সেটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব। এটা হচ্ছে খুব সিম্পল ভাষায় আমি বলি, ঠিক আছে। এবার ওটাকে একটু ইলাবোরেট করব যে কীভাবে অ্যাকচুয়ালি ওখানে আসছে বিভবটা, এবং তার হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড দ্য প্রোডাকশন অফ দিস ইলেকট্রোড পোটেনশিয়াল, বিভবের সৃষ্টির কারণ কি। তার জন্য সায়েন্টিস্ট নান্সড এক্সপ্লেনেশনগুলো দিয়েছেন যে কী করে অ্যাকচুয়ালি মানে মেকানিজমগুলো উনি প্রপোজ করেছেন যে কী করে ওখানে তড়িৎদ্বার বিভব বা হচ্ছে পোটেনশিয়াল জেনারেট করে। ঠিক আছে, উনি বলছেন যে যখন একটা ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়নে ডোবানো হয়, তখন দুটো কেস অ্যারেঞ্জ করতে পারে, দুটো নয় তিনটা কেস অ্যারেঞ্জ করতে পারে। হয় ধাতব দণ্ড থেকে ধাতব আয়নগুলো ইলেকট্রন বর্জন করে দ্রবণে বেরিয়ে আসতে পারে, না হলে দ্রবণের যে আয়নগুলো, ধাতব আয়নগুলো তড়িৎদ্বারে প্রবেশ করতে পারে ফোর্সফুলি। এই দুটো কেস অ্যারেঞ্জ করতে পারে। আবার আরেকটা কেস অ্যারেঞ্জ করতে পারে যে কোনো কিছু হবে না, এমনি ফেলে রেখেছো, কিছু হচ্ছে না। এই তিনটা কেস আমরা কনসিডার করব। ধীরে ধীরে ওগুলো ডিসকাস করতে করতে আমরা ওই তড়িৎদ্বার বিভব সম্বন্ধে আস্তে আস্তে করে জানবো। ঠিক আছে, তিনটা কেসে কি কি হয়। এর জন্য আমরা তিনটা কন্টেনার নেব এবং তিনটা কন্টেনারে তাদের করেসপন্ডিং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব। দেখো কি করছি, দেখো এটা একটা কন্টেনার, তাহলে তিনটা কন্টেনার নিয়েছি। তিনটা কন্টেনারে কি করা হয়েছে যে একটা করে তড়িৎদ্বার রাখা হয়েছে। তড়িৎদ্বারগুলো এমনি এমনি রাখা নেই, ওটাগুলোতে তার করেসপন্ডিং তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে দ্রবীভূত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে। ঠিক আছে, কোন ক্ষেত্রে কী তড়িৎ বিশ্লেষ্য নিচ্ছি সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, উদাহরণ যখন দেবো তখন আমরা বলে দেবো। তাহলে এগুলোতে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো রয়েছে, ঠিক যে আংশিক নিমজ্জিত করা হয়েছে। এখানে তোমাকে একটা জিনিস জানতে হবে, যখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থতে ওই তড়িৎদ্বারগুলোকে আংশিক নিমজ্জিত করা হবে, তখন এখানে দু ধরনের প্রেসারের ক্রিয়েট হয়, দু ধরনের অপোজিং প্রেসার ক্রিয়েট হয় এখানে। এক নম্বর প্রেসার কোনটা, এই ধাতব আয়ন, এই ধাতব দণ্ড যেটাকে আমরা তড়িৎদ্বার বলছি, ওর একটা নিজস্ব প্রেসার থাকে যেটাকে ক্যাপিটাল পি দিয়ে সিগনিফাই করছি, ডিজিগনেট করছি। আর যে দ্রবণে তুমি দ্রবীভূত করেছো মানে নিমজ্জিত করেছো, তার একটা প্রেসার থাকে, ওটাকে ছোট পি দিয়ে আমি সিগনিফাই করলাম। সেম কেস প্রত্যেকের ক্ষেত্রে আমি এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, এভাবে লিখে দিলাম ছোট পি আর বড় পি। আচ্ছা,
এবার কি করা হয়েছে যে এগুলোতে কি রয়েছে বলো তো, ও নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওগুলোতে রয়েছে। টোটাল এই প্রেসারের উপর ডিপেন্ড করে টোটাল 3টে কেস অ্যারাইজ করতে পারে এখানে। কি কি 3টে কেস? ও দেখো, একটা কেস এটা অ্যারাইজ করতে পারে স্যার, পি বড় পি গ্রেটার দেন ছোট পি, মানে এর প্রেসার বেশি এর তুলনায়, এর প্রেসার কম এর তুলনায়, মানে হচ্ছে ছোট পিটা বড় ক্যাপিটাল পিটা ছোট। আর একটা কেস অ্যারাইজ করতে পারে পি ইকুয়ালস টু পি, ছোট পি বড় পি ক্যাপিটাল স্মল পি দুটো ইকুয়াল, ঠিক আছে? এই 3টা কেস অ্যারাইজ করতে পারে। এখানে বলি যে এই বড় পি ছোট পিটা কি জিনিস। এই বড় পিটাকে বলা হচ্ছে, এই ক্যাপিটাল পিটাকে বলা হচ্ছে ওই তড়িৎদ্বারের এটা চাপ, তাই এটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার বা হচ্ছে দ্রবণ চাপ বলা হয় একে বলা হয় দ্রবণ চাপ, বা ইংরেজিতে বলা হয় কি ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার। ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার তোমরা এটা লিখে নেবে, ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার। আর যে ছোট পিটা আমি ধরেছি ওটা কিসের জন্য? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের চাপ এটা, ওটাকে বলা হয় অসমোটিক প্রেসার বা অভিসারক চাপ বলা হয়, ওটাকে বলা হচ্ছে অভিসারক চাপ, ঠিক আছে? তোমরা ইংলিশ টার্মটাও মনে রাখতে, তাকে বলা হয় অসমোটিক প্রেসার, ঠিক আছে? তাহলে এই দুটো চাপ আমি যেগুলো ধরেছি সেগুলোকে আমি এখানে বলে দিলাম কোনটা কি ধরেছি। এবার এই কেসে কি হবে, এই কেসে কি হবে, এই কেসে কি হবে। ফার্স্ট এই কেসটা কনসিডার করছি যেখানে হচ্ছে এই দণ্ডের হচ্ছে চাপটা বেশি কার তুলনায়, এই দ্রবণের তুলনায়, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে যদি এই কেসটা অ্যারাইজ করে? বলছে এক্ষেত্রে সবসময়ের জন্য ধাতব দণ্ডটা মানে তড়িৎদ্বারটা তোমার ইলেকট্রোডটা সবসময় নেগেটিভলি চার্জড হবে, ইলেকট্রোডটা সবসময়ের জন্য নেগেটিভলি চার্জড হবে। তাহলে এক্ষেত্রে বলছে নেগেটিভলি চার্জড হবে। এর ক্ষেত্রে যখন মানে ক্যাপিটাল পিটা যখন ছোট হবে তখন সবসময়ের জন্য এটা পজিটিভলি চার্জড হবে, আর এর ক্ষেত্রে কিছু হবে না, কোনো চার্জড হবে না, নিট চার্জ হবে না। এবার তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে এক্সপ্লেন করব ইলাবোরেট করব যে কি করে এক্সপ্লানেশন কি করে এখানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে কিছুই নেই, নাই গো নাই, কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে লেটস স্টার্ট। তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। তাহলে এক্সপ্লানেশনের জন্য আমরা এক্সাম্পল একটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার ধরে নিচ্ছি। ঋষি কা দেখো জিঙ্কের তড়িৎদ্বার ধরে নিচ্ছি আমি, এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার, ঝিঙ্কু জিঙ্ক তাহলে জিঙ্ক क्या चल रहा है? আচ্ছা ঠিক আছে, ঝুলি। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, যখনই তুমি ওই জিঙ্কের তড়িৎদ্বারটাকে এটা কিসে ডোবাবে তুমি? অবশ্যই জিঙ্ক সালফেটের দ্রবণে, কারণ তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণ ওটা। তাহলে এখানে রাখা হয়েছে জিঙ্ক সালফেট ZnSO4 রাখা হয়েছে। তাহলে জিঙ্ক সালফেটে জিঙ্কের তড়িৎদ্বারটাকে তুমি আংশিক পুরোপুরি ডোবাওনি, হালকা করে আলতো করে ডুবিয়েছো একটুখানি, ঠিক আছে? তাহলে এখানে জিঙ্ক সালফেট দ্রবণে এই জিঙ্কের তড়িৎদ্বারটাকে ডুবিয়েছো। তাহলে এটা এখানে না লিখে না সবুজ একটু বাইরে লিখছি, জানো তো? কারণ আমাকে এই জিনিসটাকে একটু দেখতে সুন্দর হবে, তুমি তো জানো দেখতে সুন্দর সবচেয়ে বড়, আগে অ্যাট দর্শনধারী ফার্স্ট অ্যাপিয়ারেন্স। তাহলে এখানে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু লিখতে চাইছি, ঠিক আছে? তাহলে দেখো যখনই এখানে ডোবানো হবে না, যেহেতু এর প্রেশারটা বেশি, এই জিঙ্কের তড়িৎদ্বারের প্রেশারটা বেশি, তাহলে বাড়িতে প্রচুর চাপ দিচ্ছে, বাড়ি থেকে বের করে দেবে। তাহলে ঝামেলা করছো তুমি, তাহলে বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে দূর করে। তাহলে দূর করে যদি বের করে দেওয়া হয়, তাহলে এই জিঙ্কের যে তড়িৎদ্বারের যে জিঙ্কের পরমাণুগুলো দুটো ইলেকট্রন ছেড়ে ওরা গয়নাগাটি কিচ্ছু নিয়ে আসবে না, সব বাড়িতে রেখে দিয়ে আহা গো
শোনা গো আমার, সব রেখে দিয়ে ওরা বাড়ির বাইরে চলে আসবে। তোমার জিনিস তুমি রাখো, আমি আসছি, টাটা বাই বাই। তাহলে এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এরা কি করছে, জিঙ্ক 2+ হিসাবে এখানে চলে এলো, দ্রবণে চলে এলো। তাহলে এখানে অলরেডি আগে থেকে জিঙ্ক 2+ ছিল, SO4 2- ছিল দ্রবণে, আর হচ্ছে জিঙ্কের থেকে জিঙ্ক 2+ আয়ন বেরিয়ে এলো। দেখো যখনই এই কেসটা হচ্ছে এখানে তাহলে নিড ইলেকট্রন বেশি হচ্ছে, কারণ ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে এলো। অর্থাৎ এবার যদি আমি এই সবগুলোকে যদি একটু মুছে ভালো করে লিখতে চাই, তাহলে স্যার এখানে ইলেকট্রন ডেনসিটি এই দণ্ডে বেশি পরিমাণ হচ্ছে, ছেড়ে দিয়ে এসছে বলে। তাহলে এগুলোতে সব ইলেকট্রন চার্জ এরকম করে থাকছে, নেগেটিভ চার্জ থাকবে, নেগেটিভ চার্জ। কিসের দরুন এটা? ওই যে জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে আসছে গো, ওর জন্য হচ্ছে এটা, ঠিক আছে। যখনই তোমার নেগেটিভ চার্জ হয়ে গেল ওই তড়িৎদ্বারটা, তখনই সবুজ নেগেটিভ চার্জ তুমি যার জন্য বাইরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলে সে তখন কি করবে, তোমাকে আনতে আসবে। তাহলে এখানে নেগেটিভ চার্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দ্রবণে আশেপাশে, ঘরের আশেপাশে কে ঘোরাফেরা করছে? জিঙ্ক 2+ আয়ন, পজিটিভ চার্জ ঘুরছে, দ্রবণের Zn2+ ঘুরছে। নেগেটিভ চার্জ যখনই এটা হয়ে যাবে ফটাস করে ওরা কি করবে, জিঙ্ক 2+ আয়নগুলো এইরকম কাছাকাছি পাশাপাশি ওরা আসার চেষ্টা করবে গো। ওরা কাছাকাছি আসবে, এসে এই দেখো এইভাবে তারা এখানে মাইনাস ছিল, ইলেকট্রোডের মাইনাস, আর প্লাসগুলো কিসের দরুন হলো? জিঙ্ক 2+-এর জন্য। জিঙ্ক 2+টা এইভাবে ঘিরে যাবে, ঘিরে গেল। ঘিরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হচ্ছে না, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ফর্মেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। মানে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে এখানে নেগেটিভ চার্জ ছিল, আর এখানে তার পাশাপাশি কি হলো, নেগেটিভের করেসপন্ডিং নেগেটিভের পাশে একটা করে প্লাস চার্জও থাকলো। এই যে দ্বিমেরুর জন্য এই দেখো দুটো মেরু তৈরি হচ্ছে না এখানে। তাহলে তুমি তো জানো যে মাইনাস প্লাসকে সবসময় আকর্ষণ করে, পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল কিন্তু এটা সবসময় কনস্ট্যান্ট। পজিটিভ মেরু নেগেটিভ মেরুকে সবসময় আকর্ষণ করবে। অবশ্যই এক্সেপশনাল কেস রয়েছে, এক্সেপশন কখনো উদাহরণের মধ্যে আসে না। তাহলে প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, এই আকর্ষণের জন্য ওই প্লাসগুলো কাছাকাছি চলে এলো। তাহলে বিপরীত ধর্মী যখন আধানগুলো যখন সুচেতা কাছাকাছি আসবে, তখন এক প্রকারের বিভব সৃষ্টি হবে না? কাছাকাছি এলে বিভব সৃষ্টি হবে তো। অপোজিট চার্জ কাছাকাছি আসছে, বিভব সৃষ্টি না হয়ে কি পারে? যে বিভবটা সৃষ্টি হলো ওই বিভবটা হচ্ছে তোমার তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। বুঝতে পেরেছো? খুব সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং এলস, ঠিক আছে না? তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, বা বাংলাতে যাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তোমরা খোকারা তোমরাও শুনছো তো, তোমরা মন দিয়ে শুনবে, যারা ইউটিউবে দেখছো, এরা সব ইউটিউবে দেখছে। আচ্ছা, এই বাচ্চারা এখানে ক্লাস করছে, ওদেরকে একটু বলছি আর কি, তোমরাও শুনছো। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে জারণ ক্রিয়ার জন্য যেহেতু এই পোটেনশিয়াল বা বিভবটা সৃষ্টি হলো, তাই এটাকে আমি বলতে পারি জারণ বিভব, বলতে পারি না? তাহলে এটাকে বলবো জারণ বিভব গো। মানে আমি বিভবটাকে যদি ই দিয়ে সিগনিফাই করি, তাহলে এই বিভবটাকে বলবো ই অক্সিডেশনের বা জারণের জন্য এই বিভবটা সৃষ্টি হচ্ছে। তাই এই তড়িৎদ্বার বিভবকে অরণ্য আমি বলবো কি, জারণ তড়িৎদ্বার বিভব, বা হচ্ছে জারণ বিভব, বা হচ্ছে ই অক্স বলা হচ্ছে। অক্সিডেশন পোটেনশিয়াল জারণের জন্য হলো, জারণের হেতু বিভবটা সৃষ্টি হইল। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, সেকেন্ড কেস কনসিডার করছি। তাহলে এটা জারণ বিভব হলো। সেকেন্ড কেসে কি বলছি, যে এই দ্রবণের চাপ, মানে যাকে অসমোটিক প্রেসার বলা হচ্ছে, ইট উইল বি গ্রেটার দেন দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার, হুইচ ইজ দ্যাট প্রেসার। দ্রবণ চাপের তুলনায় অসমোটিক চাপ, মানে দ্রবণের চাপটা বেশি, মানে এই অভিসারক চাপটা বেশি, একে অভিসারক চাপ বলা হয়। এবার যদি এই কেসটা অ্যারাইজ করে, তাহলে কি ঘটনা ঘটবে, কি হবে? দেখো এখানে কি ছিল। আচ্ছা, एग्जाम्पल की तौर पर
एग्जाम्पल के तौर पर एक मैं ले रहा हूँ एक इलेक्ट्रोड को, কপারকে আমরা ধরছি, কপারকে ডোবানো হয়েছে কপার সালফেট দ্রবণে, তাহলে এটা হচ্ছে কপারের তড়িৎদ্বার। এক্সাম্পলের জন্য আমরা কপার তড়িৎদ্বারকে ধরছি এখানে, এটা কপার তড়িৎদ্বার, এটা জিঙ্ক যেরকম ছিল এটা কপার তড়িৎদ্বার ধরলাম। এতে ডোবানো, এটা কিসে ইমার্স করা হয়েছে? কপার সালফেটে গো, তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণ ডোবানো হয়েছে। তাহলে খুকি তুমি দেখো এখানে কপার 2+ আর SO4 2- দ্রবণে প্রচুর পরিমাণে, প্রচণ্ড পরিমাণে থাকবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি গো। তাহলে এখানে স্যার কপার 2+ থাকবে আর SO4 2- থাকবে এই দ্রবণে। এবার এইটা কপার দণ্ড রয়েছে, যেহেতু এর প্রেশারটা বেশি, এর প্রেশারটা যদি বেশি হয় সবুজ কি হবে বলো তো? এখানকার যে কপার 2+, এখানে কি কি রয়েছে? কপার 2+ আর হচ্ছে SO4 2- রয়েছে। এদেরকে তাহলে এদের যেহেতু চাপ বেশি, এরা ফোর্সফুলি চাপ প্রয়োগের মাধ্যমে জোর করে ওই তড়িৎদ্বারের মধ্যে ওই কপার 2+গুলোকে এন্ট্রি করানোর জন্য ওরা চাপ দিচ্ছে, প্রবেশ করানোর চেষ্টা করছে, বলছে যাও এখানকার প্রেশার বেশি তাই ওকে চাপ দিয়ে ওখানে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চাপ দিয়ে যদি এখানে এন্ট্রি করানো হয়, কপার 2+ এর ভেতরে ঢুকছে এই কপারের তড়িৎদ্বারের মধ্যে। দেখো কপার হচ্ছে একটা ধাতু, তাহলে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা খুব ভালো। তখন কি করছে এই কপার 2+ কি করছে? ওই কপার থেকে কপার তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে সে কি হচ্ছে? সিউতে পরিণত হচ্ছে, কপার ডিভিশন করছে। তাহলে এখানে আমি রিয়াকশনটা কি লিখেছিলাম, কি লিখবো? জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ হচ্ছিল, আর এখানে কি লিখবো? কপার 2+ কি করছে? দুটো ইলেকট্রন এইখানের এন্ট্রি মেরে এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে তারা কি করছে? কপার প্রডিউস করছে। ঠিক আছে না সমু? তোমার মধ্যে প্রচুর কিউরিসিটি রয়েছে পড়াশোনার বিষয়ে জানার জন্য, কি যে স্যার কেন SO4 - চাপ দিয়ে কেন এন্ট্রি মারানো হলো না? এটাই ভাবছিলে। তোমার মন আমি বুঝি, আমি তোমার মনকে বুঝি, তুমি কি ভাবছো? হ্যাঁ দেখো না ও কি ভাবছিল, আমি সেটা বলে দিলাম, অন্য কাউকে কই বললাম না, ওকে বললাম। তাহলে দেখো এর চাপ যদি বেশি হয়, চেপে SO4 2+কেও চেপে ওখানে এন্ট্রি মারানোর একটা প্রবাবিলিটি থাকতো। দেখো সবুজ সাথী, তোমরা দুজন দেখো এখানে কপার 2+, কপারের ইলেকট্রোড, এটা কপার হচ্ছে তড়িৎ ধনাত্মক ধাতু, হ্যাঁ মৌল। কপার সবসময় ইলেকট্রন বর্জন করতে চায়, তাহলে ওর ইলেকট্রন ছাড়া টেন্ডেন্সি সবসময়ের জন্য খুব বেশি, মানে ইলেকট্রন ছাড়া মানে নেগেটিভ চার্জ ছাড়া টেন্ডেন্সি বেশি। তুমি SO4 নেগেটিভ চার্জ, তুমি ওখানে এন্ট্রি মারাবে নাকি? এটা একটা নেগেটিভ চার্জ, আর কপার এমনিতেই ধাতু, ও ইলেকট্রন সবসময় ছাড়তে চায়, তাহলে সে চাইবে না যে এখানে আসুক নেগেটিভ চার্জ। ওই জন্য কপার 2+কে চাপ দিলে কপার 2+ ফ্রুটফুলি ওখানে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? মানে প্রায়োরিটিটা ওর বেশি পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা যদি তাই হয় তাহলে এখানেও সেম কেস অ্যারাইজ করবে। এখানে আর কপার 2+2+ সব লিখছি না, এবার ডাবল লেয়ারটা তৈরি করবো না, তোমার বিপরীত আধানগুলো দিয়ে সুন্দর করে একটা বিভব তৈরি করবো না। তাহলে এখানে কপার 2+ তুমি এন্ট্রি করাচ্ছিলে, তাহলে এখানে প্লাস চার্জ হলো তড়িৎদ্বারটা, এপাশ ওপাশ। তাহলে তাই যদি হয় ফটাস করে কি করবে? দ্রবণে যে নেগেটিভ চার্জগুলো রয়েছে SO4 আয়নের জন্য, ওই নেগেটিভ চার্জগুলো, এগুলো মাইনাস মানে SO4 চার্জ, ওগুলো কি করবে? খুব কাছাকাছি চলে আসবে। এটাই তো স্বাভাবিক, বলো? তাহলে ওখানে কি হলো? একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বা হচ্ছে তড়িৎ দ্বিমেরু তৈরি হলো। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু নয়, সরি, তড়িৎ দ্বিস্তর, ডাবল লেয়ার, তড়িৎ দ্বিমেরু নয়, সরি, তড়িৎ দ্বিস্তর তৈরি হয়। আগেও বলেছি নাকি তড়িৎ দ্বিমেরু না তড়িৎ দ্বিস্তর বলেছি? ঠিক আছে, তোমরা একটু কারেক্ট করে নেবে, হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়। अच्छा तो छोटी छोटी क्लास में सब छोटी छोटी गलती होती रहती है। ঠিক আছে, এনিওয়ে তাহলে এখানে এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার সবচেয়ে ভালো ইংলিশটা বলা, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলাটা বেস্ট। তাহলে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারের ফলে জেনারেশনের ফলে এখানে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হলো,
যেটা কিসের জন্য হলো? রিডাকশানের জন্য হলো। যেহেতু রিডাকশান বা বিজারণের জন্য এই তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হলো, তাই একে বলা হবে রিডাকশান পোটেনশিয়াল বা বিজারণ বিভব। একে তাহলে কি দিয়ে বলবো? ই রেড বলবো। এটা ছিল ই অক্স আর এটা হচ্ছে ই রেড। ঠিক আছে, একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। দেখো তুমি বলবে স্যার এই রিয়াকশানটা কতক্ষণ চলবে? দেখো বেশি সময় চলবে না। কেন বলো তো? প্রত্যেকের জন্য এক একজন করে বরাদ্দ, একটা মাইনাসের জন্য একটা প্লাস। তাহলে যদি এরকম করে ঘিরে যায় প্লাস মাইনাসগুলো, ঘিরে গেলে সবুজ তারা চারিদিকে বদ্ধ হয়ে গেছে গো। বদ্ধ যদি হয়ে যায়, দেবিকা তুমি বলো, যদি ওরা ঘিরে যায় তাহলে কি হবে? ঘিরে গেলে কি হবে? আর সে জিঙ্ক 2+ ওই বন্ধন ছেড়ে আর বেরোতে পারছে না। ওকে তো বেড়া দিয়ে দেওয়া হয়েছে যে এর বাইরে তুমি আর অন্য কারোর সঙ্গে কিছু করতে পারবে না, মানে এ আর বেরোতে পারবে না, এইটা ছেড়ে আর বের করতে পারছে না, মানে এই ডাবল লেয়ার ছেড়ে আর জিঙ্ক 2+ গুলো আর বাইরে আসতে পারছে না, ঘিরে দিয়েছে তোকে। তাহলে ওরা খুব কুইকলি ইকুইলিব্রিয়ামে চলে আসবে, সাম্যাবস্থায় চলে আসবে। এই ক্ষেত্রেও সেম কেস, যখনই প্লাস মাইনাসে ওই ডাবল লেয়ার ফর্মেশন করে যাবে তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি এরা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তারপরে আর রিয়াকশন বন্ধ হয়ে যাবে। তাহলে পোটেনশিয়ালটা ওখানে ডিটারমাইন করে নেওয়া হয় ফট করে। থার্ড কেস এটা অ্যারাইজ করতে পারে পি ইকুয়ালস টু পি, পি পি সমান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? কেউ কারোর থেকে বড় নয়, ছোটও নয়, কিছুই হবে না। নাই নাই, কিচ্ছু নাই, নাই। তাহলে এখানে কিছুই হবে না, কেউ যাবে না, আসবে না, গ্রহণ বর্জন কিছুই হবে না। তাহলে এক্ষেত্রে কোনো পোটেনশিয়ালই জেনারেট করবে না। ঠিক আছে না? তাহলে এই হচ্ছে এক্সপ্লেনেশন হোয়াই দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যাকচুয়ালি জেনারেট when you immerse a electrode into their corresponding electrolytic solution. ঠিক আছে, ইলেকট্রোড পোটেনশিয়ালের অ্যাপ্লিকেশন কি? হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ইলেকট্রোড পোটেনশিয়াল? তড়িৎদ্বার বিভবের কাজ কি? মানে কেন আমরা তড়িৎদ্বার বিভবকে মেজার করব, বা এখানে তার ফাংশনটা কি? দেখো একটা জিনিস খেয়াল করে, যদি তড়িৎদ্বার বিভব বা ই অক্স, মানে এখানে অক্সিডেশন পোটেনশিয়াল, এখানে রিডাকশন পোটেনশিয়াল, যদি এই বিভবের মান যদি বেশি হয় তাহলে আমি বলবো, যদি ই অক্স এখানে যদি বেশি হয় সাপোজ, তাহলে আমি বলবো না যে এখানে স্যার জারণ খুব তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, তাহলে জারণ বিভব বেশি মানে কি? এখানে জারণ খুব বেশি পরিমাণে হচ্ছে। যদি এখানে ই রেট যদি বেশি হয় স্যার, এখানে বিজারণ বিভব বেশি, মানে বিজারণ বিক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে, বেশি পরিমাণে হচ্ছে। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু দেখে আমরা বলতে পারবো ওই তড়িৎদ্বারে কত ফাস্টার রিয়াকশানটা হচ্ছে, বা হচ্ছে ওখানে বিজারণ হচ্ছে না মানে বিজারণ হচ্ছে না জারণ হচ্ছে, এবং কত ফাস্টার রেটে হচ্ছে। ভ্যালু দেখে আমরা কম্পেয়ার করতে পারবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালের অ্যাপ্লিকেশন, মানে ওটাকে নিয়ে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের এখানে কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে যে তোমরা এটা সবসময় ভাববে না যে শুধুমাত্র মেটালকে, দণ্ডকে তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থে নিমজ্জিত করলে শুধুমাত্র তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে, মানে ধাতব দণ্ড শুধুমাত্র তড়িৎদ্বার বিভব সৃষ্টি করবে এরকম কোনো গ্যারেন্টি নেই। বুঝতে পেরেছো? অধাতব পদার্থ, অধাতব মূলও কিন্তু তড়িৎদ্বার বিভব তৈরি করতে পারে। যেমন ফর এক্সাম্পল প্লাটিনাম তড়িৎদ্বার। প্লাটিনাম তড়িৎদ্বারকে ইউজ করে হাইড্রোজেন ইলেকট্রোড যখন তৈরি করা হয়, হাইড্রোজেন একটা H2 হচ্ছে একটা অধাতু, হাইড্রোজেন গ্যাস, ওর ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেট হয়, সেখানেও তড়িৎ দ্বিস্তর তৈরি হয়। তড়িৎ দ্বিস্তর তো হ্যাঁ, তড়িৎ দ্বিস্তর, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলা হয়, ওখানেও ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ফর্মেশন হয় অধাতুর ক্ষেত্রে। তাহলে তার ক্ষেত্রেও যদি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ফর্মেশন হয়, তার ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেট হবে। ঠিক আছে, কিভাবে হয় ওখানে বইতে তোমাদের দু একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে ওক্ষেত্রে কী করা হয়। ওখানে যেহেতু ওখানে ডিরেক্টলি রিয়াকশান করতে পারে না অধাতুগুলো ওই দ্রবণের সঙ্গে, ওখানে কি করা হয়, প্লাটিনাম তড়িৎদ্বারকে নেওয়া হয়, এরকম করে প্লাটিনাম তড়িৎদ্বারকে নেওয়া হয়, দিয়ে ওতে নিমজ্জিত করে দেওয়া হয়। প্লাটিনাম কিসে নিমজ্জিত করা হয়? H+ আয়ন, এখানে H+ আয়ন সমন্বিত দ্রবণে ওকে ইমার্জ করে দেওয়া হয়, দিয়ে ওখানে কি ব্লো করা হয়? হাইড্রোজেন গ্যাসকে ব্লো করা হয় ওখানে। ঠিক আছে, দিলে কি হয়, ওই কন্ট্যাক্টে, ওই প্লাটিনামের কন্ট্যাক্টে, অ্যাকচুয়ালি এইখানে প্লাটিনাম ব্ল্যাক বলা হয়, প্লাটিনাম ব্ল্যাকের সারফেসে ওই হাইড্রোজেন গ্যাসগুলো এলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস ওখানে অ্যাবজর্ব হয়ে যায়, অধিশোষিত হয়ে যায়, অধিশোষিত হয়ে যায়। অধিশোষিত হয়ে গেলে এখানে H2 রয়েছে আর H+ রয়েছে, এদের মধ্যে একটা সাম্যাবস্থায় ইলেকট্রন গ্রহণ বর্জন চলতে পারে না? এরকম তো হতে পারে। বিজারণের ক্ষেত্রে H++ ইলেকট্রন থেকে ½ H2 তৈরি হতে পারে।
বিজারণ হতে পারে। আবার তার উল্টোটাও হতে পারে, হাফ H2 থেকে ইলেকট্রন বর্জন করে এখান থেকে তোমার কি হতে পারে H++ ইলেকট্রন, এটাও হতে পারে। মানে এটা জারণ হলো, এটা বিজারণ হলো। কি তাহলে এরকম করে এইখানে তাহলে প্লাটিনাম কিন্তু রিয়াকশন করে না, প্লাটিনাম এখানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, কিন্তু ও কিন্তু এদের মতো রিয়াকশন করে না, ও জাস্ট ইলেকট্রন যে ফ্লো করছে ও একটা মিডিয়েটার হিসাবে কাজ করে আর কি, বুঝতে পেরেছো? তো এইভাবে অধাতুও কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেট। তোমাদের দেখবে বইতে ক্লোরিনের ক্ষেত্রে Cl2 এর ক্ষেত্রে Cl2 গ্যাস ব্লো করা হবে, আর কিসে ডোবানো হবে? প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে Cl- আয়নে দ্রবীভূত ডোবানো হবে ওই প্লাটিনাম তড়িৎদ্বারকে, দিয়ে ওখানে ক্লোরিন গ্যাস ব্লো করা হবে, ঠিক আছে? তখন ক্লোরিনের ইলেকট্রোড তৈরি হয়ে যাবে। তো এই জিনিস। এরপরে হচ্ছে আচ্ছা, বইতে জারণ বিভব, বিজারণ বিভব ওগুলো সব দেওয়া আছে, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। তাহলে জারণ বিভব কি আর বিজারণ বিভব কি? যে জারণ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে যে বিভবের সৃষ্টি হবে, তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে, তাকে বলা হবে জারণ তড়িৎদ্বার বিভব। যদি বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, যেটা এর ক্ষেত্রে হয়েছিল, তাহলে বিজারণ বিভব বলা হবে তাকে, তাই না? বিজারণ বিভব বলা হবে। আর ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে যে অক্সিডেশন পোটেনশিয়াল বা জারণ বিভব এবং বিজারণ বিভবের নিউমেরিক্যাল ভ্যালু একই, ঠিক আছে? শুধুমাত্র অপোজিট সাইনযুক্ত, ঠিক আছে? জারণ বিজারণের বিপরীত প্রক্রিয়া, তাই ওদের পোটেনশিয়াল সমান হবে, শুধু বিপরীত সাইনযুক্ত। এই সাইনের একটা ভ্যালুয়েশন রয়েছে, একটু পরে আমরা ডিসকাস করব, প্লাস মাইনাস সাইন দিয়ে কী বোঝায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। আর এখানে লাস্টে তোমরা দেখবে যে এই তড়িৎদ্বার বিভব কী কী বিষয়ের উপর নির্ভর করে। আমরা বলে রাখি যে এই তড়িৎদ্বার বিভব তোমরা দেখেই বুঝতে পারছো যে এই তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করছে, কী ধরনের তুমি তড়িৎদ্বার ইউজ করছো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতির উপর নির্ভর করছে কি, আর হচ্ছে মানে কখন জারণ হবে, বিজারণ হবে, বা বেশি কম হবে কখন, হ্যাঁ, আর হচ্ছে টেম্পারেচারের উপর নির্ভর করে ওটা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি। আচ্ছা, নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা ডিল করতে চলেছি, সেটা হচ্ছে নানস্টের সমীকরণ, নানস্ট ইকুয়েশন। নানটুর সঙ্গে তোমরা গুলিয়ে ফেলো না, অলরেডি ও বলছে এটা, তাই না? লজ্জা পাচ্ছে স্যার, সবই বুঝতে পারে। আচ্ছা, নানস্টের সমীকরণ কি জিনিস আমি একটু বলি, তারপরে আমরা সব ধীরে ধীরে ডিসকাস করব। দেখো, এই চ্যাপ্টারের অর্ধেক অংশ জুড়ে, অর্ধেকের থেকে বেশি অঞ্চল জুড়ে আমরা কিন্তু শুধুমাত্র এই নানস্ট ইকুয়েশান নিয়েই কাজকর্ম করব। মানে নানস্ট ইকুয়েশান, ইলেকট্রোকেমিস্ট্রি মানে বলতে পারো নানস্ট ইকুয়েশান, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই নানস্ট ইকুয়েশান দিয়ে অনেক কিছু জিনিস আমরা শিখবো, ঠিক আছে? ওর অনেক হিউজ অ্যাপ্লিকেশান রয়েছে, তো ওটা ভালো করে তোমাদের শিখতে হবে। আগে বলি যে নানস্ট ইকুয়েশান দিয়ে কী করা হয়, মানে ওটা অ্যাকচুয়ালি কিসের জন্য নিয়ে আসা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। সেটা হচ্ছে যে নানস্ট ইকুয়েশান থেকে তোমরা যে এই যে ইলেকট্রোড পোটেনশিয়াল দেখলে না, এই ইলেকট্রোড পোটেনশিয়াল, এই যে তড়িৎদ্বার বিভব দেখলে না, এই তড়িৎদ্বার বিভবের মান কিন্তু থিওরিটিক্যালি তুমি নানস্টের সমীকরণ থেকে ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? যদি তুমি ওই দ্রবণের বা যে তড়িৎদ্বারটা ইউজ করছো, যে মেটালের বা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইউজ করছো, তাদের অ্যাক্টিভিটি বা সক্রিয় ভর তুমি যদি জেনে থাকো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে কোনো কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে কতটা তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে সেটা তুমি নানস্ট ইকুয়েশান থেকে বলতে পারবে, ঠিক আছে? ক্যালকুলেট করতে পারবে। তাহলে এবার আমরা পড়বো নানস্ট ইকুয়েশান, নানস্টের সমীকরণ বুঝে দিচ্ছি। নানস্টের সমীকরণ, নানস্ট ইকুয়েশান, তাহলে কিভাবে ডিরাইভ করা হয়েছে নানস্টের সমীকরণ, আমরা ডেরিভেশনটা দেখবো না, মানে কিভাবে এসছে ইকুয়েশানটা, ওটা প্রমাণ করার এখানে দরকার নেই, কিছু ক্লাসে ওগুলো করা হয়। শুধুমাত্র তোমাকে ইকুয়েশানটা জানতে হবে আর কীভাবে লেখা হয় এটা তোমাকে শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি দু একটা দেখিয়ে দিচ্ছি এখানে। ধরে নিলাম একটা কেমিক্যাল রিয়াকশান, এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশান এ বিবি এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে কি প্রডিউস করছে? শিশু আর দিদি, ডিডি। এ বিবি এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, মানে বিজারণ বিক্রিয়া হচ্ছে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ বিক্রিয়া হচ্ছে, সিসি আর ডিডি ফর্মেশন করছে। এখানে এ বি সি ডি, ছোটো এ বি সি ডি বুঝতে পারছো, ওদের রেসপেক্টিভ মোল সংখ্যা এ বি সি ডি।
আর ক্যাপিটাল এ বি সি ডি তো ওগুলো তো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ রেসপেক্টিভলি পরপর করে রয়েছে। এর ক্ষেত্রে যদি আমি নন স্টেট সমীকরণ লিখতে চাই তাহলে সমীকরণটা এইভাবে লেখা হবে, তুলতে হবে না, দেখো এখানে বোঝো, তারপর বইতে সবই রয়েছে। ই ইকুয়ালস টু E0 মাইনাস RT ডিভাইডেড বাই NF লন অফ, কি লেখা হবে উপরে? উপরে লেখা হবে বিক্রিয়াজাত পদার্থ, নিচে লেখা হবে বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়াজাত, তার পাওয়ারে থাকবে এই যে ছোট্ট মূল সংখ্যাগুলো, আর ডি এর সেই সেম, তাহলে পাওয়ারে কি থাকবে? এই যে ছোট্ট মূল সংখ্যাগুলো ওর পাওয়ারে চলে আসবে। আর নিচে কি থাকবে বলো? এ এ আর বিবি, বি টু দি পাওয়ার বি। ঠিক আছে, এইটা হচ্ছে নন স্টেট সমীকরণ। তাহলে এই এ বি এগুলো থেকে এসছে, এগুলো থেকে ডিরেক্টলি এখানে এসছে। ঠিক আছে, এইটা হচ্ছে নন স্টেট সমীকরণ। এবার এই নন স্টেট সমীকরণে এই যে টার্মগুলো রয়েছে এগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে, কারণ একটা আননোন ইকুয়েশন লিখছো, সেখানে কোন টার্মটা কী সিগনিফাই করছো। আমি ডি মানে ডি ফর দেবাঙ্গনাও বলতে পারি না, তো 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 তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে অ্যাকচুয়ালি এগুলো কোনটা কি সিগনিফাই করছে। ই হচ্ছে যেই তড়িৎদ্বার বিভব তুমি মাপতে চাইছো, যে ইলেকট্রোড পোটেনশিয়াল, সেই ইলেকট্রোড পোটেনশিয়াল মানে তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব। এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব, বা এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব, বা হচ্ছে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, যেটা আমরা পরে এক্সপ্লেন করবো। শুধু এখন জেনে রাখো প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে একে। ঠিক আছে, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, কেলভিন স্কেলে টেম্পারেচার। এন হচ্ছে নাম্বার অফ মোল, মূল সংখ্যা, যে মূল যত মূল সংখ্যক তুমি ইলেকট্রন খাচ্ছ, গ্রহণ করছো, অ্যাকসেপ্ট করছো। এফ হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে কনস্ট্যান্ট গো, ফ্যারাডে ধ্রুবক, তড়িৎ পরিমাণের একক, তাই না? লন তো এলেন। সি ডি এ বি থার্ড ব্র্যাকেটের এগুলো কি? এগুলো হচ্ছে এ বি সি ডি, হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে এ বি সি ডি হচ্ছে ওদের রেসপেক্টিভ নট দ্য মোলার গাঢ়ত্ব। এখানে বলা হবে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মাসকে আমরা মোলার গাঢ়ত্ব, পার্সিয়াল প্রেসার মানে আংশিক চাপ এগুলো দিয়ে প্রকাশ করি। এখানে নন স্টেট সমীকরণে এগুলো বলা হয়েছে এগুলো অ্যাক্টিভ মাস বা হচ্ছে সক্রিয় ভর। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ওদের অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটিও বলা হয়। পরে আমরা ওটাকে গাঢ়ত্বই ধরবো অ্যাকচুয়ালি, বাট এখন আমরা বলবো না ওটা গাঢ়ত্ব বলে। ঠিক আছে না? আচ্ছা, এটাকে এবার একটু মডিফাই করব। ঠিক আছে, কি উপায়ে মডিফাই করছি দেখো। তাহলে এইখানে E0 যেরকম আছে থাকলো, মাইনাস দেখো এই এলএন থেকে লগে আসতে হলে কি করতে হয়? 2.30 থেকে গুণ করতে হয়। তাহলে 2.303 দিয়ে তুমি গুণ করে দাও RT ডিভাইডেড বাই NF, তখন এটা কি হয়ে যাবে? লগ হয়ে যাবে। লগ হয়ে গেছো তুমি। এটা যেরকম আছে সেরকম করে থাকলো সব। কীরকম লিখলাম দেখেছো? ঝিঙ্কু, হ্যাঁ যেটা আছে সেটা। আমি এত কষ্ট করবো কেন বলো বলো। এবার 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 হচ্ছে আমরা এই যে ভ্যালুটা না, এইটাকে একটু বের করতে চাইছি। এর মানটা একটা মানে এইটা তুমি জানবে যে এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল ইকুয়েশান। এটাকে আরও একটু রিডিউস করে দিতে চাইছি, একটু ছোট করে দিতে চাইছি আর একটু। এই টার্মটাকে কীভাবে ছোট করব? তাহলে ভ্যালু বসাতে হবে, দিলে ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি করতে যাচ্ছি? 2.303 RT ডিভাইডেড বাই NF এর ভ্যালুটা আমরা বের করতে চাইছি। তাহলে তোমাকে মানগুলো ধরে নিতে হবে, তারপরে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে আমি লিখছি দেখো 2.303 ইন্টু আর এর ভ্যালু কত বসাবে? এসআইতে করতে চাইছি, তাই 8.314। তাহলে 8.314 জুল পার মোল পার কেলভিন। টিটা কত বসাবে? জেনারেলি আমরা ল্যাবে যেসব রিয়াকশানগুলো করি ওগুলো 25 ডিগ্রি সেলসিয়াসে ধরে নিই স্ট্যান্ডার্ড হিসাবে, কারণ টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে 25, 27, 28, 30, তার স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেওয়া 25 ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো এটা। তাহলে টি হচ্ছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি, মানে কেলভিন স্কেলে কত হবে? এটা 298। তাহলে এটা বসাবো কত? 298 কেলভিন ডিভাইডেড বাই, এটা কভার করছে তো অনেকটা আছে, কেলভিন ডিভাইডেড বাই এনটা যেরকম থাকলো। এ হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে কনস্ট্যান্ট তড়িৎ পরিমাণের একক। ফ্যারাডের ভ্যালুটা কত?
ফ্যারাডে সমান কুলম্বের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক কি 96,500 কুলম্ব পার মোল, প্রতি মোলের জন্য এটা, তাই না? তাই এফ এর ভ্যালুটা হচ্ছে 96,500 কুলম্ব পার মোল, প্রতি মোলের জন্য এটা, ঠিক আছে? তাহলে এবার তুমি একটু কাটাকুটি খেলা খেলো। কুচি কাটা। তাহলে এখানে জুল রয়েছে, এখানে কুলম রয়েছে গো, তাহলে কাটাকুটি হবে কি করে? তুমি এটা বুঝতে পারছো যে এটা বিভব বের করতে চাইছি, মানে হ্যাঁ আরেকটা বলি, ওই যে পোটেনশিয়াল যেটা বলেছিলাম না, ইলেকট্রোড পোটেনশিয়াল, ওর ইউনিট হচ্ছে ভোল্ট কিন্তু, ঠিক আছে? পোটেনশিয়াল বিভবের ইউনিট ভোল্ট, তাহলে এটা একটা ভোল্টের ইউনিট আসা উচিত, কারণ এটা তো এখানে বসলে এদের তো কোনো ইউনিট নেই, তাহলে এটা সমান ই এর ইউনিটটা কিসে হবে? ভোল্টেই আসা উচিত কি? তাহলে এটাকে ভোল্টে নিয়ে আসতে হলে তোমাকে দেখো কাটাকুটির একটা গল্প কিছু পাচ্ছি না, তাহলে এই জুলটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। জুল সমান আমরা কি জানি? কুলম ইন্টু কুল ইন্টু বলছি, জুল সমান কুলম ইন্টু ভোল্ট, 1 জুল সমান 1 কুলম ইন্টু ভোল্ট। তাহলে জুলের জায়গায় জুলিকে আমি কি দিয়ে রিপ্লেস করব? কুলম ইন্টু ভোল্ট দিয়ে রিপ্লেস করব। তাহলে এই জুল এখন এইটা হয়ে গেছে। এবার তুমি কাটাকুটি খেলা খেলো, তাহলে মোল ইনভার্স কেটে গেল, কেলভিন ইনভার্স কেটে গেল, তাহলে কুলম আর এখানে কুলম কেটে গেল, শুধুমাত্র ভোল্ট থাকলো। এইটাকে টোটাল ক্যালকুলেশন সমাধান করে দেবিকা তুমি এটা পাবে 0.059 ডিভাইডেড বাই n, এটা ভোল্ট। কতবার কোটি বার করেছি এগুলো। তাহলে এটা হচ্ছে তোমার ওই এই ভ্যালুটার মান পেয়ে গেছি, ঠিক আছে না? তাহলে এটাকে এখানে বসিয়ে দাও, তাহলে এটা হবে E0 মাইনাস 0.059 ডিভাইডেড বাই n লগ অফ, ওটাই আগে যা ছিল এটাই, ঠিক আছে না? ঠিক আছে, টিক চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার সেই পোটেনশিয়াল যেটাকে আমি রিডিউস করে দিলাম, ঠিক আছে? একটা জিনিস এখানে খেয়াল রাখবে, দেখো নান্স সমীকরণ তুমি এটাও লিখতে পারো, যখন এটা লিখবে অবশ্যই অতি অবশ্যই তুমি এখানে লিখে দেবে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, না হলে ভুল হয়ে যাবে। কারণ তুমি 25 ডিগ্রি সেলসিয়াস ধরেই তো এই ভ্যালুটা নিয়ে এলে, এখানে 298 বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা, তবে গিয়ে এই ভ্যালুটা এসছে, ইজন্ট ইট, তাই না? তাহলে এটা খেয়াল রাখবে। আর একটা জিনিস এখানে খেয়াল রাখার ব্যাপার, সেটা হচ্ছে যখন তুমি 0.059 লিখবে না, সবসময়ের জন্য এখানে খেয়াল রাখবে লগও হবে, লগ হবে, লন নয়, এলএন নয়, সবসময় লগ হবে। দেখো এটা বাচ্চারা ভুল করে ফেলে অনেক সময়, আমরাও প্রচুর ভুল করতাম, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। যেহেতু আমি মিস্টেক করেছি, যে আমি চাই না যে তোমরা এই মিস্টেকটা করো, ওই জন্য তো আমার এত এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি ঠকেছি, কেলিয়েছি অনেক জায়গায়, ওই জন্য তোমাদের বলি এই সব কথাগুলো, যাতে তোমরা না, সে পড়াশোনা অ্যাসপেক্ট হোক বা হোয়াট এভার, ঠিক আছে? ঠিক আছে, সেটা হোমমেড জিনিসপত্র হোক বা রেডিমেড জিনিসপত্র হোক। তাহলে জেনারেল ইকুয়েশন দেখো, জেনারেল ইকুয়েশন এটাও বলতে পারো, মানে আমি জাস্ট তোমাকে যেরকমভাবে দরকার সেই রকমভাবে লিখতে হবে। তোমাকে যখন তুমি দেখো তোমাকে বলে দিয়েছে, ধরো কোনো ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল প্রবলেমে ধরো 25 ডিগ্রি সেলসিয়াসে বলে দিয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রোড পোটেনশিয়াল কত হবে, তখন তুমি এইটা ডিরেক্টলি বসিয়ে দেবে। অবশ্যই নান্স ইকুয়েশন, তাহলে ওখানে সমীকরণ লিখবে, দিয়ে বলবে এখানে নান্স সমীকরণটি হলো এইটা 0.059/n, দিয়ে তারপরে লগ বলবে, দিয়ে তারপর শেষে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই ইনক্লুড করে। আমরা এটা ইনক্লুড করতাম না, তো এই ভুলটা করবে না। হয়ে গেল, এটাও একটা সমীকরণ, লগ দিয়ে বলতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, টেম্পারেচার না বললে এইটা তুমি দিতে পারো, আর লগ দিয়ে, এই দুটো একই তো, শুধু লগ আছে আর লন আছে, ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই, যেরকম খুশি করতে পারো, ঠিক আছে? তোমাদের দু একটা এক্সাম্পল দিচ্ছি কি করে নান্স ইকুয়েশনটা একটা প্র্যাকটিক্যাল কোনো রিডাকশান বা অক্সিডেশন রিয়াকশানের ক্ষেত্রে কীভাবে লেখা হয়, আমি তোমাদের দু একটা দেখাচ্ছি এক্সাম্পল। আর বাড়িতে যেগুলো এক্সাম্পলে দেওয়া আছে ওগুলো তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? একটা জিনিস এখানে খেয়াল রাখবে, যদি তোমার এখানে কোনো গ্যাস থাকে, গ্যাসীয় পদার্থ যদি এরা তো কোনো কারণে যদি থাকে, তখন কিন্তু ওদেরকে অ্যাক্টিভ মাস দিয়ে প্রকাশ করবে না, তখন পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ দিয়ে প্রকাশ করবে, পি, ছোটো পি। মানে তখন যদি ধরো সাপোজ এই বিটা গ্যাসীয় পদার্থ হয়ে যেত,
তখন এখানে কি লিখতে বলো তো, এখানে তো বি ছিল, এখানে লিখতে পার্সিয়াল প্রেসার অফ বি তার টু দি পাওয়ার বি লিখতে তখন। বুঝতে পেরেছো? যদি গ্যাসীয় পদার্থ ওই উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। তাহলে এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা কয়েকটা সমীকরণ দেখছি, আমরা অরিজিনাল ইকুয়েশন কীভাবে দাঁড় করানো যেতে পারে দেখছি আমরা। আচ্ছা স্যার, একটা কথা স্যার, বলো। স্যার বুঝতে পারি যে ইটা যে পাওয়া গেল, মানে এটা মানে এটা মানে ই অফ না ই রেট নাকি কোনটা? এটা অবশ্যই ই রেট। এটা এই যে দেখো রিডাকশন করেই আমি পেলাম না, এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, এন মোল ইলেকট্রন গ্রহণ করে। অ্যাকচুয়ালি নান্সের যে সমীকরণটা আমি দেখালাম ওটা রিডাকশন পোটেনশিয়াল, একটা রিয়াকশান লিখছি। আচ্ছা ঠিক আছে, না বললে ভালো। জিঙ্ক 2+ অ্যাকুয়াস সলিউশন প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক সলিডে পরিণত। দেখো এদের সবসময় যেন স্টেট লিখতে হয়, তার কারণ রয়েছে, কারণ এক্ষুনি দেখবে একটু পরে। একটা জিনিস তো তোমরা বুঝতে পেরেছো যে স্টেট কেন লিখতে হবে, গ্যাসিয়াস স্টেট হলে তার জন্য পার্সিয়াল প্রেসার দিয়ে লিখতে হবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে যদি আমি নান্সড ইকুয়েশন লিখতে চাই তাহলে কিভাবে হবে বলো তোমরা আমার সঙ্গে? ই সমান কি লিখবো? ই সমান E0 মাইনাস RT বাই NF। NF এর জায়গায়, এনের জায়গায় কি লিখবো? 2 মোল ইলেকট্রন, তাই 2 লিখবো 2 লগ। আচ্ছা ln লিখছি, ln। তাহলে বিক্রিয়াজাত ডিভাইডেড বাই বিক্রিয়ক করব, তাহলে এর ক্ষেত্রে কি লিখবো? উপরে Zn ডিভাইডেড বাই কি লিখবো? Zn 2+। ঠিক আছে না? এটা হবে। এবার যদি তুমি ইয়ে করতে মডিফাই করতে চাও তাহলে এটাকে লগ দিয়ে 0.059 তুমি করতে পারো, তখন at 25 ডিগ্রি সেলসিয়াস বলে দেবে। আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, লক্ষণীয়, খুব ইম্পর্টেন্ট একটা কথা, কি বলো তো? এই যে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাস না, সক্রিয় ভর যাকে বলা হচ্ছে, সক্রিয় ভর। সক্রিয় ভর তুমি এটা জেনে রাখবে যে পিওর সলিড এবং পিওর লিকুইড, পিওর বিশুদ্ধ অবস্থায় থাকবে, পিওর সলিড, পিওর লিকুইড। আর হচ্ছে যদি কোনো গ্যাস ইউজ হয়, গ্যাস যদি 1 ATM এ থাকে, 1 ATM এ থাকা গ্যাস, এদের ক্ষেত্রে সবসময়ের জন্য অ্যাক্টিভিটি ইকুয়ালস টু 1 হবে, প্রত্যেকের জন্য অ্যাক্টিভিটিকে 1 ধরাবে। তাহলে এখানে জিঙ্কটা সলিড স্টেটে রয়েছে, পিওর সলিড, এর ক্ষেত্রে 1 ধরাবে অ্যাক্টিভিটি। ঠিক আছে, খেয়াল থাকে যেন এটা সবসময়। ঠিক আছে, পিওর সলিড, পিওর লিকুইড আর 1 ATM এ থাকা কোনো গ্যাসের ক্ষেত্রে অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি এটা কেন হয়, আর একটা জিনিস খেয়াল রাখবে, এটা এখন অ্যাক্টিভিটি দিয়ে প্রকাশ করছি, কিছুক্ষণ পরে বলবো দ্রবণে বিক্রিয়ার ক্ষেত্রগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভিটিকে আমরা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব। কখন হবে এটা? দ্রবণে সংগঠিত বিক্রিয়া লঘু দ্রবণের ক্ষেত্রে অ্যাক্টিভিটিকে সবসময় 1 ধরা হয়। এইটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে লঘু দ্রবণের ক্ষেত্রে অ্যাক্টিভিটি সবসময় 1 হয়। কিভাবে? তোমাকে যদি একটা ফর্মুলেশনের মাধ্যমে দেখায়, দেখো উঁচু ক্লাসে এগুলো বলা হয়, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি এ সমান হচ্ছে C ইন্টু গামা, এটা একটা উঁচু ক্লাসের সমীকরণ রয়েছে। এই গামাটাকে বলা হয় অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বা সক্রিয় ভর, এটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। যখন লঘু দ্রবণের ক্ষেত্রে না, লঘু দ্রবণ কনসিডার করা হয়, এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা তাদের ক্ষেত্রে সবসময় 1 হয় লঘু দ্রবণের ক্ষেত্রে। তাহলে এটা যদি 1 হয়ে যায় তখন অ্যাক্টিভিটি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন হয়ে যায় না? এই জন্য লঘু দ্রবণের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য এই অ্যাক্টিভ মাসকে, অ্যাকচুয়ালি নান্সড বলেছিলেন এটা অ্যাক্টিভ মাসই হবে, লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাসকে এই জন্য গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করি। পরে দেখবে যত অঙ্ক করবে সব গাঢ়ত্ব দিয়েই বলা হবে, সক্রিয় ভর বলা হবে না লঘু দ্রবণের রিয়াকশনগুলোর ক্ষেত্রে। তাহলে বাবু এটাকে যদি একটু মডিফাই করো তাহলে কি বলবে? জিঙ্কের অ্যাক্টিভিটি 1, তাই আমি দ্বিতীয়বার আর না লিখে এখানে জিঙ্কের অ্যাক্টিভিটি জায়গায় 1 বসিয়ে দেবো, মানে এ কুছ নেই হ্যাঁ, এক হ্যাঁ। ঠিক আছে, এবার এটাকে তুমি যদি মডিফাই করতে চাও, এটা উপরে উঠিয়ে দেবে, দিয়ে টু দি পাওয়ার -1 হয়ে যাবে, তাহলে -1টা আবার সামনে চলে এলে প্লাস হয়ে যাবে। টোটাল যদি মডিফিকেশান করতে চাও, কি করবো নাকি? ইকুয়ালস টু E0 মাইনাস RT বাই 2F ln Zn 2+ টু দি পাওয়ার -1 উপরে উঠে হলে এ পাওয়ার এসো। এইটা ভাববে না, এটা তো তার ভেতরে নিজস্ব চার্জ, এটা তো তার পাওয়ার এলো, এইটা ভাববে না এই যে 2+টা, এটা তো ভেতরের জিনিস।
তাহলে ইকুয়ালস টু, তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, লগ আছে বলে ln আছে বলে, তাই সামনে চলে এলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটাই ঠিক আছে। এইটা হবে ননস্টিক ইকুয়েশন। তাহলে এটা দেখো রিয়াকশানের জন্য এইটা হলো। তাহলে এইখানে ই রেট লিখতে পারি, এখানে এই জন্য ই রেট, E0 রেট বলতে পারি। পরে দেখবে এই E0 অ্যাকচুয়ালি রিডাকশানের জন্য ইউজ করা হয়, E0 রেট বলা হয় না, মানে E0 মানেই কিন্তু রেট হিসাবে ধরা হয়। একটা জিনিস এখানে জানো, এই E0টাকে না নিচে লেখা উপরে, দেখো এখানে একটা কারেকশান করছি আমি, একটু খেয়াল করো, এখানে E0টা আমি নিচে লিখেছি, ঠিক আছে। E0টা অ্যাকচুয়ালি এখানে নিচে না লিখে উপরে লিখবে, তো বইতে এইভাবে লেখা আছে, একটু মিস্টেক হয়ে গেছে, তো E0টা উপরে লিখবে, ঠিক আছে। যত ওই ডান্স ইকুয়েশন আগের বোর্ডে আগের স্ক্রিনে যেটা লিখেছিলাম ওখানেও কিন্তু E0টা এরকম হবে না, E0 এরকম না লিখে তুমি লিখবে এইরকম E0, ঠিক আছে। আচ্ছা, আর সব অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে। তো এইটা যেহেতু বিজারণের ক্ষেত্রে, তাই ই রেট বলছি আর E0 রেট বলছি। এটা হচ্ছে তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল হয়ে গেল, এটা এমনি রিডাকশান পোটেনশিয়াল, ঠিক আছে। আর যেরকম যেটা রয়েছে সেরকম থাকলো, ঠিক আছে। আর এটা তুমি যখন দ্রবণের সংগঠিত বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে তখন জিঙ্কের কনসেন্ট্রেশন বলে দেবে। এটা একটা গেল। আর একটা যদি তোমাদের করতে দিই, তোমরা করতে পারবে H প্লাস, এইটা রয়েছে। নেক্সট আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে আমি বলছি কীভাবে ননস্টিক ইকুয়েশন লিখবে। E ইকুয়ালস টু E0 মাইনাস RT বাই 2F, n এর ভ্যালু 2, ln বিক্রিয়াজাত বাই বিক্রিয়ক। দেখো এখানে H2 গ্যাসিয়াস স্টেটে রয়েছে, তাই এখানে কখনো থার্ড ব্র্যাকেট দেবে না, এই ওয়ান কি থার্ড ব্র্যাকেট দেবে না, এটা গ্যাসীয় পদার্থ, তাই পার্সিয়াল প্রেসার P দিয়ে লিখতে হবে, PH2। যদি এখানে সামনে ধরো সাপোজ 2 থাকতো, তাহলে এখানে তাহলে পাওয়ারে 2 হয়ে যেত, বোঝা গেল। এখানে 2 নেই, ব্যালেন্স ইকুয়েশন। তাহলে এইটা হবে ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তাহলে এখানে কি হবে গো বলো, H প্লাসের স্কোয়ার হবে, কারণ 2 রয়েছে সামনে, হয়ে গেল। এইটা হবে তোমার ননস্টিক ইকুয়েশন। এবার 0.059 থাকলে, আচ্ছা এটা রিডাকশানের জন্য, তাই ই রেট বলবে, এটা E0 রেট, ঠিক আছে। পরীক্ষায় এই ননস্টিক ইকুয়েশন লিখতে দিতে আসে, লিখে এটা 2 বছর খানিক আগে একবার পড়েছিল বোর্ডের পরীক্ষায়। একটা সমীকরণ দিয়ে দেবে, দিয়ে বলবে তার ক্ষেত্রে ননস্টিক ইকুয়েশন লেখো, ঠিক আছে। 3 নম্বর লাস্টে যে এক্সাম্পলটা রয়েছে MN এর, ওই এক্সাম্পলটা এসেছিল একবার এক্সামে, তো এটা কেয়ারফুল থাকতে হবে। আর সবসময়ের জন্য মডিফাইড ভার্সনটা একদম লিখবে, মানে অ্যাক্টিভিটি 1-1 বসিয়ে দেওয়ার পরে একদম ফাইনাল যেটা আছে ওইটাই লিখবে পরীক্ষায়, মানে মডিফাইড করে দেবে, তুমি বলে দেবে না ওখানে। বা অ্যাক্টিভিটি যদি 1-1 না ধরো তাহলে নাম্বার কেটে নেবে, কিন্তু অ্যাক্টিভিটি 1 ধরার পরে তারপরে যে ইকুয়েশন আছে ওটাই লিখবে, ঠিক আছে।